প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ তোমাদের সাথে প্রথম বর্ষের আমার তৃতীয় ক্লাস। আমি স্বপন ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজ তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র, প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। তোমাদের যে শিখন ফলটি আজ আলোচ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যার বিষয়বস্তু। সাধারণত আমাদের যে কোনো বিষয় আমরা পড়ি না কেন, বিষয়টিতে কি আমরা পড়ব, কি থাকবে, এ সাধারণত আমাদের মনে একটু জিজ্ঞাসা সৃষ্টি করে। তোমাদের যুক্তিবিদ্যার বিষয়টিতে যে বিষয়গুলি আমরা পড়ব তা আজ তোমাদের নিয়ে আমি একটু আলোচনা করব। যুক্তিবিদ্যার বিষয়বস্তু বলতে প্রথমেই যে দিকটি রয়েছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আলোচনা করে যুক্তি নিয়ে। যুক্তির কতগুলো দিক রয়েছে। কয়েকটি যুক্তি বাক্য নিয়ে একটি যুক্তি গঠিত হয়। অর্থাৎ দেখা যায় এখানে সাধারণত দুটি যুক্তি বাক্য, তিনটি যুক্তি বাক্য নিয়েই যুক্তিটি গঠিত হয়। এই যুক্তি বাক্যের মধ্যে আবার একটা থাকে উদ্দেশ্যবোধ, একটা থাকে বিধেয়বোধ। বাক্যে যার সম্পর্কে কিছু আলোচনা করা হয়, যা বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্যপদ, এবং উদ্দেশ্যপদ সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়পদ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম হয় সৎ। এইখানে রহিম উদ্দেশ্যপদ, সৎ শব্দটি বিধেয়পদ। এই যুক্তি নিয়ে যেমন আলোচনা করে, যুক্তি বাক্য নিয়ে আলোচনা করে, আবার যুক্তি বাক্যের ভিতর যে শব্দগুলি সাধারণত থাকে, যে শব্দগুলো নিয়ে বাক্যটি গঠিত হয় সেটা নিয়েও আলোচনা করে। অতএব যুক্তিবিদ্যার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। আমাদের এটা জেনে নিতে হবে। তারপরে হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যা অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যাকে আমরা অনুমান সংক্রান্ত বিজ্ঞান অনেক সময় বলে থাকি। জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াটি হচ্ছে অনুমান। এই অনুমান দুই প্রকার। একটা হচ্ছে অবরোহ অনুমান, আর একটা হচ্ছে আরোহ অনুমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রথম বর্ষের প্রথম পত্রের যে আলোচনাটা, বিষয়ভিত্তিক যে আলোচনাটা, সেটা মূলত অবরোহমূলক অনুমান। আমরা দ্বিতীয় পত্রে আরোহমূলক অনুমান নিয়ে আলোচনা করব, দেখব। তাহলে এখানে অবরোহমূলক যে চিন্তা, যে অনুমান, এটাই যুক্তিবিদ্যার প্রথম পত্রের আলোচ্য বিষয়। আরোহ অনুমান ও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তারপরে যুক্তিবিদ্যা আলোচনা করে চিন্তা নিয়ে। চিন্তা কথাটি
আমরা প্রথম দিক থেকে প্রথম ক্লাসে আলোচনা করেছি, চিন্তা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটা হয় যুক্তি। অনেক চিন্তা আসে বা আমাদের মানসপটে জাগৃত হয়, সেই চিন্তাগুলি কিন্তু আমরা সব চিন্তাই প্রকাশ করতে পারি না। যে চিন্তাগুলো ভাষায় রূপ দিতে পারি, ভাষায় রূপ দিয়ে যুক্তির আকারে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। অর্থাৎ চিন্তা যুক্তিবিদ্যারও কিন্তু আলোচ্য বিষয়। চিন্তা কথাটির মধ্যে আমরা দেখি স্মৃতি, কল্পনা, অনুমান। তাহলে স্মৃতি, কল্পনা, অনুমান এই তিনটে বিষয় কিন্তু চিন্তার মধ্যে থাকে। কিন্তু আমাদের জানা প্রয়োজন যে সমস্ত চিন্তাই কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। অর্থাৎ স্মৃতিকে নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না, স্মৃতিটা হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। কল্পনা, এটাও মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। হাইপোথিসিস, যেটা আমরা বলছি প্রকল্প, এই প্রকল্পটাই যুক্তিবিদ্যার কিন্তু একটা আলোচ্য বিষয় আছে। কিন্তু কল্পনা, প্রকল্পর কল্পনা কিন্তু এক কথা নয়। স্মৃতি এবং কল্পনা যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় নয়, শুধুমাত্র অনুমানটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এটা আমাদের মনে রাখতে হবে যে অনুমানটা কি, যেটা আমরা দেখি যুক্তিবিদ্যায় আলোচিত হয়েছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। এই অবরোহ অনুমানটাই আমাদের প্রথম পত্রের প্রধান আলোচ্য বিষয়। এর পরবর্তীতে কি আলোচনা করে? এই সমস্ত কিছু যুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে দেখা যায় এর সহায়ক প্রক্রিয়াগুলো, যে বিষয়গুলো রয়েছে সেখানে সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ, ব্যাখ্যা, এগুলোও কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। কোনো বিষয়টিকে যদি আমরা সুস্পষ্টভাবে জানতে হয়, বুঝতে হয়, তখন তার একটা সংজ্ঞার প্রয়োজন হয়। এই সংজ্ঞা কি? ওই একটু আগে বলেছি যে পদ নিয়ে আলোচনা করে, ঠিক সেই পদটির ভিতর কোন পদের যথার্থে সুস্পষ্ট বিবৃতিকে সংজ্ঞা বলে। একটি পদের ভিতর যে সুন্দর গুণগুলি রয়েছে, সেই গুণটিকে প্রকাশ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞা নিয়েও আলোচনা করে, বিভাগ নিয়ে আলোচনা করে, ব্যাখ্যা নিয়ে আলোচনা করে, শ্রেণীকরণ নিয়ে আলোচনা করে। কোনো বিষয়কে যদি সুন্দরভাবে জানতে হয়, তাহলে বুঝতে হয়, তাহলে আমাদের এই অনুমানের সহায়ক প্রক্রিয়াগুলো অর্থাৎ সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি বিষয় নিয়েও আমাদের কিন্তু আলোচনা করতে হয়। এই বিষয়গুলোই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। কোনো একটি নীতি বা সূত্রের উপরে নির্ভর করে যখন আমরা অগ্রসর হব, তো বিষয়টিকে আমরা সুন্দরভাবে করে বুঝতে পারবো। সংজ্ঞা যেমন কোনো পদের যথার্থের সুন্দরতম একটা বিশ্লেষণ করে, বিভাগও একটি নীতির উপর নির্ভর করে তার পদকে এসে সুগম করতে চেষ্টা করে। এমনিতরভাবে সংজ্ঞা যেমন আলোচিত হয়েছে যুক্তিবিদ্যায়, বিভাগও আলোচিত হয়েছে যুক্তিবিদ্যায়, এবং এর পরবর্তী আছে ব্যাখ্যা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যুক্তিবিদ্যার ছাত্র। যেটা সঙ্গত, যেটা সঠিক, যেটা সত্য, সেই সঠিক এবং সত্যকে উদ্ঘাটন করাই কিন্তু যুক্তিবিদ্যার অন্যতম লক্ষ্য। কখনো যুক্তিবিদ্যা কোনো একটা চাপিয়ে দেওয়া মতাদর্শকে অন্ধ অনুকরণে বিশ্বাস করে সে তার পথকে চলে না। যুক্তিবিদ্যা
ব্যাখ্যার কথা আমি বলেছি। ব্যাখ্যা সাধারণত আমরা এইভাবে বুঝতে পারি, যাহা কিছু আমাদের কাছে অস্পষ্ট দুর্বোধ্য, সেই অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ আমার কাছে এটা জটিল কঠিন মনে হয় বিষয়টিকে যখন আমি স্যারের কাছে জিজ্ঞাসা করি, বা যে লোকটি বলেছে তাকে জিজ্ঞাসা করি যে বিষয়টি ঠিক আমি বুঝতে পারছি না, তো একটু ব্যাখ্যা করে বলুন, তখন কিন্তু তিনি আমাকে ব্যাখ্যা করে বলছেন। এইভাবে আমরা দেখব যে যুক্তিবিদ্যা ব্যাখ্যা নিয়ে আলোচনা করে, শ্রেণীকরণ নিয়ে আলোচনা করে। এই ব্যাখ্যা শ্রেণীকরণটা হচ্ছে যে কোনো বিষয়কে সঠিকভাবে যদি আমরা আলোচনা করতে যাই, এদিক থেকে আমরা বলবো যে শ্রেণীকরণটাও কিন্তু আমাদের আলোচ্য বিষয়, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যার অন্যতম আর একটি আলোচ্য বিষয় হচ্ছে সত্যতাকে আবিষ্কার করা। সত্যতাকে আবিষ্কার করতে গিয়ে যুক্তিবিদ্যা রূপগত সত্য এবং বস্তুগত সত্যকে নিয়ে আলোচনা করে। রূপগত সত্য হচ্ছে যেমন যুক্তিবিদ্যায় যুক্তিকে দাঁড় করাতে গিয়ে আমরা যদি বলি সমস্ত মানুষ হয় জ্ঞানী, রহিম একজন মানুষ, অথবা রহিম হয় জ্ঞানী, এখানে কিন্তু আশ্রয় প্রধান আশ্রয় বাক্যকে আমরা সমস্ত মানুষকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছি, কিন্তু আসলে সমস্ত মানুষ আমরা কিন্তু সমানভাবে জ্ঞানী নই। আবার এভাবে বলতে পারি সমস্ত মানুষ হয় শিক্ষিত, রহিম একজন মানুষ, রহিম হয় শিক্ষিত। সমস্ত মানুষ কিন্তু আমরা শিক্ষিত নই। তাহলে প্রথম আশ্রয় বাক্যটিকে আমরা সত্য বলে ধরে নিয়েছি, কিন্তু বাস্তবতার সাথে মিল নেই। কিন্তু যুক্তির আকারে তিনটি যুক্তিবাক্য থাকলে, উদ্দেশ্য বিধিপদ থাকলে, এবং সেখান থেকে আশ্রয় বাক্য থেকে যদি নিয়মসঙ্গতভাবে সিদ্ধান্তটি গৃহীত হয়, তাহলে সেটা কিন্তু আমরা যুক্তিটি ঠিক আছে ধরে নেব, কিন্তু সেটা বৈধ কি অবৈধ সেটা বিচার করব না। অর্থাৎ বাস্তবতার সাথে দেখা যায় এটার মিল নেই। তাই কোনো একটি বিষয়কে যখন রূপগতভাবে সত্য হয়, এটা নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা, আবার বস্তুগতভাবে সত্য নিয়েও আলোচনা করে। সমস্ত মানুষ হয় দ্বিপদ, রহিম একজন মানুষ হয়, তবে রহিম হয় দ্বিপদ, এই কিন্তু বস্তুগতভাবে সত্য। এই রূপগত এবং বস্তুগত উভয়বিধ সত্য নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা। অতএব সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায়, সঠিককে অন্বেষণ করতে গিয়ে যুক্তিবিদ্যা রূপগত এবং বস্তুগত উভয়বিধ সত্য নিয়ে আলোচনা করে সঠিক সত্যে পৌঁছানোর জন্য। এটা যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। তারপরে আলোচনা করে বৈধ অবৈধ নিয়ে। কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, এটাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমরা মানুষ যখন কথা বলি সঠিকভাবে, আমরা মানুষ যখন কথা বলছি তখন সঠিক হচ্ছে কি হচ্ছে না, যুক্তিটি সঠিক আছে কি আছে না, এই বৈধ এবং অবৈধতা নিয়েও কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। এটাও যুক্তিবিদ্যার একটা অন্যতম বিষয়। পরবর্তীতে আমরা দেখব বিভিন্ন পরীক্ষণ নিরীক্ষণ, কার্যকরণ তত্ত্ব, প্রকৃতি নিয়মবর্তিতার নীতি, তারপর বস্তুগত ভিত্তি, রূপগত ভিত্তি যেমন আলোচনা করে, তেমনি পরীক্ষণ নিরীক্ষণ নিয়ে আলোচনা করে। পরীক্ষণাত্মক কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা বর্তমানে দেখা যায় যে সাবেকি যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যা। সাবেকি যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যা উভয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত যুক্তিবিদ্যার কিন্তু অবশ্যই একটা ঐতিহ্য রয়েছে। সেই সাবেকি বিষয় থেকে শুরু করে প্রতীকী যুক্তিবিদ্যা পর্যন্ত সবই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। গাণিতিক সত্যতাকে অর্জন করার জন্য গণিত যেমন সঠিক সত্যকে উদ্ঘাটন করে, যুক্তিবিদ্যা গণিতের সাথে অনেক সম্পর্ক রয়েছে। সত্যতাকে উদ্ঘাটন করতে গিয়ে
সে প্রতীকী যুক্তিবিদ্যার আশ্রয় গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে। যে বইটি তোমরা কিনেছো অবশ্যই এগুলো পড়বে। ক্লাসের পরে তোমরা যখন পড়বে তখন তোমাদের কাছে সহজবোধ্য মনে হবে এবং বিষয়টি তোমাদের কাছে মনে থাকবে। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।